সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয় নির্বাচন কমিশনের শপথ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা জানান। অতীতের মতো প্রহসনের নির্বাচন আর পুনরাবৃত্তি হবে না উল্লেখ করে তিনি বলেছেন, কমিশন কোনো দলের লেজুরবৃত্তি না করে নিরপেক্ষভাবে কাজ করবে। সরকার যখনই বলবে নির্বাচনের জন্য ইসি প্রস্তুত জানিয়ে সিইসি বলেছেন, জুনের মধ্যে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে। আবু সাইদ অপুর রিপোর্ট। ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে প্রথম কর্মদিবসে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে। পরে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন ঈদ শুভেচ্ছা জানান নির্বাচন কমিশন বিডে কর্মরত সাংবাদিকদের। আর এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশন থাকবে নিরপেক্ষ রেফারির ভূমিকায়। যারাই ভোটের মাঠে খেলতে চায় তারাই খেলবে, তবে ভোট সন্ত্রাসের দিন শেষ বলেও মন্তব্য করেন তিনি। প্লেইং ফিল্ড তৈরি করে দেব, যারা খেলতে চান তারা যাতে নির্বিঘ্নে খেলতে পারেন সেই ব্যবস্থাটা করে দেব। আমরা রেফারির কাজ করব। কেউ যদি ফাউল খেলতে চান সেটা তাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হবে। ভোট সন্ত্রাসীদের জন্য দুঃসংবাদ, এটা আপনি ক্লিয়ারলি বলে দিতে পারেন আপনারা। সিইসি বলেন, জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন, এখন শুধু সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়। তবে অতীতের মতো প্রশাসনিক নির্বাচন এই বাংলার মাটিতে আর হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। আমরা যতই স্বাধীন হই না কেন, সরকার ছাড়া আমরা ইলেকশন করতে পারবো? আমার আর্মি লাগবে, পুলিশ লাগবে, বিডিআর লাগবে, সরকারের লোকজনকে লাগবে। সরকারের সহযোগিতা ছাড়া তো ইলেকশন সম্ভব। সরকার প্রধানই তো বলতেছেন যে আমি একটা সুন্দর ইলেকশন দিব, তো তার মানে উনি দিবেন মানেটা কি? তার মানে উনার তো দায়িত্ব তো আছে, নাইলে উনি কথা বলতেন। জুনের মধ্যে চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সংবিধানের রীতিনীতি অনুযায়ী 2 মাস আগে ঘোষণা করা হবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এখন শুধু জাতীয় ঐক্যমত কমিশনের ইঙ্গিতের অপেক্ষায় নির্বাচন কমিশন। ঐক্যমত কমিশনের লিখিত কিছু না পাওয়া পর্যন্ত এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে নির্বাচন কমিশনকে সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি কথা জানান। ভারত থেকে পুশব্যাক প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের নাগরিক হলে যথাযথ প্রক্রিয়ায় তাদের পাঠাতে হবে। এ ব্যাপারে ভারতীয় হাই কমিশনারকে তাগিদ দেওয়া হয়েছে। এদেশের নাগরিক হলে তাদের গ্রহণ করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কেন্দ্রিক বা যে কোনো সময় নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এই বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে, এমনটাই জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। ঈদের পর সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে খুলেছে অফিস আদালত। প্রথম কর্মদিবসে সচিবালয় কর্মকর্তাদের উপস্থিতি ছিল স্বাভাবিক। অফিস করেছেন উপদেষ্টারা। কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপদেষ্টারা অংশ নিয়েছেন নির্ধারিত কর্মসূচিতে। ঈদের পর সচিবালয়ের প্রথম কর্মদিবসের চিত্র তুলে ধরেছেন রাকিব হাসান। ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। সকাল থেকে সচিবালয়ে প্রবেশ করতে দেখা যায় উপদেষ্টা সহ কর্মকর্তা কর্মচারীদের। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় সচিবালয়ে বিরাজ করেছে ঈদের আমেজ। সহকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মদিবসের সূচনা করেন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা।
শুভেচ্ছা বিনিময় শেষে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, এবছর রাজনৈতিক কুরবানি না হওয়ায় ঈদে পশু বিক্রি কম হয়েছে। যদিও বড় গরু এবার বিক্রি হয়নি তেমন, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি, সেটা ছিল। আর চামড়ার ব্যাপারটাও যেটা দেখলাম যে স্থানীয়ভাবেও ওরা ডিসিরা মানে প্রশাসন ভালোই চেষ্টা করেছেন ওটা। সড়ক পরিবহন ও বিদ্যুৎ উপদেষ্টা জানান, ফিটনেসবিহীন গাড়ি চলাচল আর ঈদের দুদিন আগে থেকে ছুটি শুরু হওয়ার কারণেই যানজট তৈরি হয়েছিল রাস্তায়। আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। নারী নির্যাতন দমন করতে এই সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। নারী নির্যাতনের বিষয়টা কখনো কোনোদিনও এই দেশে একটা সুব্যবস্থার ভেতরে, একটা নিয়ন্ত্রণের ভেতরে কোনোদিনই ছিল না, কোনোদিনই আনতে পারিনি। এখন আমরা যে সিদ্ধান্তগুলো বা যে কাজগুলো হাতে নিয়েছি সেগুলোর বিকাশ ঘটতে, সেগুলোকে প্রতিষ্ঠিত করতে আরও কতদিন সময় লাগবে। প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। গ্রামে ঈদের ছুটি কাটিয়ে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, তবে তীব্র যানজটে পথে পথে ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। এছাড়াও বাস ও ট্রেনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীরা জানিয়েছেন ধারণ ক্ষমতার বেশি টিকিট দেওয়া হয়েছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা লক্ষ্য করা যায়নি। আফজাল হোসেনের রিপোর্ট। ঈদের দীর্ঘ ছুটি শেষ হয়েছে গতকাল। আজ খুলেছে বিভিন্ন অফিস আদালত। আজও রাজধানীর বিভিন্ন প্রবেশপথে যাত্রীদের তীব্র চাপ। বেশিরভাগ ট্রেনে অতিরিক্ত যাত্রী এসেছে। এছাড়া ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত টিকিট বিক্রয়ের অভিযোগ করেছেন যাত্রীরা। আমরা ট্রেনের টিকিট কাটিয়েও সিটে যাইতে পারি না, অনেক ভিড়। আর আমাদের উত্তরবঙ্গের ট্রেন তো সেই পঞ্চগড় থেকে আসছিল, আমরা দিনাজপুরে উঠছি। আপনার মনে করেন যারা সিটে প্রায় 10% লোক সিটে বসতে পারে নাই, নিজের সিটে আমি যেমন যাইতে পারিনি আমার সিটে। জার্নি যে এত কষ্ট, এত মানুষের ভিড়, গতবার ঈদে এরকম ভিড় হয় না, এবার ঈদে এত বেশি ভিড় হয়েছে। ট্রেনে মোটামুটি ভিড় খারাপ না, সবাই আবার বাড়ি যাচ্ছে দেখতেছি। ঈদের পর অনেক লোকজন ভিড় দেখতেছি স্টেশনে, অনেক লোক। সময় মতো সব ট্রেন ছাড়লে এবং ব্যবস্থাপনা সুন্দর হলে ভোগান্তি কমে আসবে বলে মনে করছেন যাত্রীরা। রাস্তার অবস্থা খুবই খারাপ, আসতে আসলে অনেক কষ্ট হয়েছে। মানুষ দাঁড়ায় আসতে হয়, এই ট্রেনে তো অধিকাংশই লোকই দাঁড়ায় আসতে হয়, যার ফলে মুরব্বীরা মানে বয়স্ক লোকরা আসতে খুব কষ্ট হয়। গভর্নমেন্টের তো আরও অ্যালার্ট হওয়া উচিত, বিভিন্ন সংস্থার কথা বলে, কিন্তু এই রেলের সংস্থাটা আগে করা উচিত, কারণ এটা একটা নিরাপদ জার্নি, তারপর আপনার একটা আরামদায়ক জার্নি, একটা মানুষ যেন সঠিক সময় গন্তব্যে পৌঁছতে পারে, এই পদক্ষেপ সরকার নেওয়া উচিত। আফজাল হোসেন, মাইটিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 14 জুলাই এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছেন। এর আগে আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুরের কোনাবাড়ি থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা ও যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় 2 মাসের সময় দিয়ে আগামী 17 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তফা মহসিন মন্টু মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল 5:10 রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। মুস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। মোস্তফা মহসিন মন্টুকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে গত বছরের 30 নভেম্বর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে গণফোরাম। ইমেরিটাস সভাপতি হন ডক্টর কামাল হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে রাজনৈতিক কারণে শপথ পড়ানো হচ্ছে না বলে দাবি করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তাই শপথ না পড়ানো পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। সকালে নগর ভবনে
গণ অবস্থান কর্মসূচিতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসব কথা বলেন। দ্রুত সংকট সমাধানের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন ইশরাক। ইউসুফ আলীর রিপোর্ট। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পাঠ করানোর উদ্যোগ নেয়ার দাবিতে নগর ভবনের সামনে জড়ো হয় তার সমর্থকরা। এ সময় তারা বলেন, নগরবাসীর বিরাজমান সমস্যা দূর করতে দ্রুত ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে। এই আদালতে রায়ের পরে সরকারের কিন্তু নৈতিক দায়িত্ব এটা ইঞ্জিনিয়ার ইশরাককে দ্রুত সময়ের ভিতরে শপথ বাক্য পাঠ করিয়ে তাকে নগর ভবনে অধিষ্ঠ করে মানুষের মৌলিক অধিকারের প্রতি দৃষ্টি জ্ঞাপন করা। ঢাকাবাসীর গণতান্ত্রিক অধিকার আদায়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পাশে থাকার ঘোষণা দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। স্থানীয় সরকার যে কাজটি করছে, এই কাজটি করার ফলে আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে এবং তাদের শপথ, এই বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন, তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন, যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন। তিনি বলেন, আদালতের রায় বাস্তবায়ন ও সংকট সমাধানে সরকারের আন্তরিক হওয়া উচিত। মাননীয় প্রধান উপদেষ্টাকে যে বা যারাই ভুল বুঝিয়েছে যে এই নির্বাচন বা এই যে আদালতের রায় এটিকে কার্যকর করা হলে অতীতের হাসিনার আমলের সকল নির্বাচনকে নাকি বৈধতা দেওয়া হয়েছে, অথচ ঠিক তার উল্টাটা হচ্ছে। কারণ আদালতের রায়, আমি যে রায়টি পেয়েছি সেই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে নির্বাচনটি হয়েছিল, যে ফলাফলটি হয়েছিল সেটি ছিল অবৈধ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 22 জুন ফের তলব করে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ঢাকার 5 ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়েছে। এদিকে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসির রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রাজধানীর গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় গেল মে মাসে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তলব করে চিঠি দেয় দুদক। তবে সংস্থাটির দাবি, টিউলিপ সিদ্দিক চিঠি পাচ্ছেন না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করছেন। এমন প্রেক্ষাপটে রাজধানীতে টিউলিপের 5টি ঠিকানায় 22 জুন তলব করে চিঠি পাঠিয়েছে দুদক। সংশ্লিষ্ট থানা, রেজিস্ট্রি, ডাকযোগে এবং সরাসরি দুদক কর্মকর্তারা এসব ঠিকানায় চিঠি প্রকাশ্য স্থানে রাখবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, পাচারকৃত সম্পদ উদ্ধারের প্রক্রিয়া ধাপে ধাপে অগ্রসর হতে হবে। আদালতের চূড়ান্ত রায় ছাড়া কোনো সম্পদ উদ্ধার সম্ভব নয়। এজন্য আগে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করে আইনি নথিপত্র তৈরি করতে হবে। রোববার বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে এক সংবাদ সম্মেলনে একথা জানান গভর্নর। বেসরকারি খাতের 5টি ইসলামী ব্যাংককে খুব শীঘ্রই একীভূত করা হবে। একত্রিত হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবে না বলে আশ্বস্ত করেছেন গভর্নর। আমাকে ধাপে ধাপে এগোতে হবে, অর্থাৎ আমি যদি ভার্ডিক্ট না পাই তাহলে তো আমি অ্যাসেট পাবো না, তাই না? যার তার সম্পদ তার কাছেই থাকবে। যে আমাকে এখন যেটা করতে হবে, আমাকে যথাযথ তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে কোর্টের জন্য রেডি হতে হবে যে বিচারিক প্রক্রিয়াতে যেন এটা আমরা পেতে পারি। এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে, যেটা পৃথিবীর অন্য সব দেশে আছে, বাংলাদেশে সেভাবে হয় না, সেটা হচ্ছে আউট অফ কোর্ট সেটেলমেন্ট। আমাদের যেটা এডিআর পদ্ধতি আছে, তো আউট অফ কোর্ট সেটেলমেন্ট যদি যেতে হয়, সেটাও একটা প্রক্রিয়া। সেখানে তখন লয়াররা আলাপ করবে এবং তারা ক্লায়েন্টদের সাথে, দুই পক্ষের ক্লায়েন্টের সাথে আলাপ করে যে একটা সমঝোতা আসতে পারে কিনা, সেটাও একটা প্রক্রিয়া। এটা সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিয়োগ প্রত্যাশীরা পুলিশের ব্যারিকেড ভেঙে থেকে মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ এবং কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। তবে রোববার দুপুরে এ ঘটনার সূত্রপাত হয়। এর আগে সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গত 8 জুন গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে রোববার লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেন নিয়োগ প্রত্যাশীরা। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে থেকে মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ 5টির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, সেই সঙ্গে লাঠিচার্জও করা হয়। যে বাবা নিজের সুখ, শখ, আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ করেন, সেই সব ত্যাগী বাবাদের ঠাঁই যেন বৃদ্ধাশ্রমে না হয়। তাদের সেবায় ব্রত হয়ে আগামী প্রজন্মকেও সেই শিক্ষা দিতে হবে। বিশ্ব বাবা দিবসে এমন অভিব্যক্তি প্রকাশ করলেন রাজধানীবাসী। তারা জানিয়েছেন, কেবল একটি দিনের জন্য নয়, তাদের জীবনের প্রতিটি দিনই বাবা দিবস। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু।
বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। আজ বিশ্ব বাবা দিবস। বাবার প্রতি ভালোবাসা জানাতে সারা বিশ্বে দিবসটি পালিত হলেও বাংলাদেশে এর নেই কোনো আনুষ্ঠানিকতা। তবে ছোট্ট অক্ষরের বাবা এই নামের বিশালতা পৃথিবী জুড়ে। বাবা শব্দের মাঝে জড়িয়ে আছে ভালোবাসা, মায়া, নির্ভরতা। বাবা মানেই হলো সন্তানের জন্য নিজের সুখ, শখ, আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ করা। আর তাই বিশ্ব বাবা দিবসে এমনই এক বাস্তবতা তুলে ধরলেন সন্তানের মা হারানো এক হতভাগ্য বাবা, যিনি সন্তানের মাকে হারানোর পর 12টি বছর নিজেকে বিসর্জন দেন নানাভাবে। বাপরা যতই কিছু করুক না কেন, তো মার তো বিকল্প নাই। মার থেকে যে আবদারটা অন্য যে সবকিছু যে পরিপূর্ণতা পায়, বাপ হিসাবে যতটুকু সম্ভব, যেহেতু আমার বাইরে ব্যবসা করতে হয়, বাইরে কাজ করতে হয়, রাত্রে যা তাদেরকে পাক করে খাওয়াইতে হয়, সব কিছু ওইভাবে মেনটেন করে চলতে হয়। তারা ওইভাবে মনে করেন সেভাবে মেনটেন করতে করতে তারা ওইভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। জানান ছোট বয়সে তার মাও চলে যান না ফেরার দেশে, তাই মায়ের শূন্যতাকে উপলব্ধি করে তিনিও সন্তানের জন্য ত্যাগ করেন সব ধরনের শখ আহ্লাদ। ছেলের যাতে আমি যেহেতু ভুক্তভোগী, আমার মা ছিল না, আমার মামার 13-14 বয়সে, সেই কষ্টগুলো আমি অনুভব করতে পারছি। সেই কষ্টগুলো অনুভব করতে আমার ছেলেরা যাতে সেই কষ্ট অনুভব করতে না পারে, সেই জন্য আমি তাদেরকে মার যে অভাবটা সেটা বুঝতে দিই নাই। আর বাপে যেটা করতে হবে সেটা তো করে গেছি। এদিকে মায়ের অবর্তমানে বাবাও যে মায়ের ভূমিকায় সন্তানকে আগলে রাখেন বিশ্ব বাবা দিবসে, সে কথাও তুলে ধরলেন এক মাহারা হতভাগ্য সন্তান। বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে রাখা হয়, তো এদেরকে যাতে বৃদ্ধাশ্রমে না রাখা হয়, ছেলে সন্তানরা যাতে তাদেরকে লালন পালন করে বাসাতেই রাখে, এটাই আর কি আমাদের কাম্য। মা মারা গেছে আজকে 11 বছর হয়ে গিয়েছে। তো হচ্ছে কি আমার বাবা চেষ্টা করেছে যাতে আমার মায়ের অভাবটা পূরণ করতে। আই লাভ মাই বাবা, এটা আসলে মানে সবসময় বলতে চাই, কিন্তু মানে মনের ভিতরই থেকে যায়। বাবা তার সারাটা জীবন ব্যয় করেন সন্তানদের পেছনে, আর তাই প্রত্যেক বাবাকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বাবা দিবসের সার্থকতা আসুক এমন অভিব্যক্তি প্রকাশ করেন কেউ কেউ। বাবার তুলনা হয় আদরের দিক দিয়ে মা অবশ্যই, কিন্তু এজ এ গার্ডিয়ানশিপ যার বাবা নাই তার বেসিক্যালি কেউ নেই। বাবা পৃথিবীর শ্রেষ্ঠ উপহারগুলোর নিঃসন্দেহে একটি। বাবা শাশ্বত, চির আপন। ভাষা ভেদে হয়তো স্বাদ বদলায়, স্থান ভেদে হয়তো বদলায় উচ্চারণ, কিন্তু বদলায় না রক্তের টান। বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ ঘটুক প্রতিদিন বিশ্ব বাবা দিবসে, এমন প্রত্যাশা সবার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। প্রবাসী সংবাদ। বাহরাইনে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন তীব্র তাপদাহ। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও আউটডোর কাজের উপর আরোপ করা হয়েছে সময় সীমিত নিষেধাজ্ঞা। নিয়ম অনুযায়ী 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাইরে কোনো ধরনের কাজ করা যাবে না। এই নিয়মের মূল উদ্দেশ্য হলো প্রচণ্ড গরমে শ্রমিকদের সুরক্ষা দেওয়া। অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, ক্লান্তি বা অন্য অসুস্থতা যাতে না হয় সেজন্য এই সময়টায় বাইরে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। যেসব মালিক বা কোম্পানি এই নিয়ম মানবে না তাদের জরিমানা বা জেল হতে পারে। শ্রম আইন অনুযায়ী 500 থেকে 1000 বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা বা 3 মাস পর্যন্ত জেল হতে পারে। এই সময়টিতে বাহরাইনে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এতে হিটস্ট্রোক, পানি শূন্যতা ও হৃদযন্ত্রের জটিলতা দেখা দিতে পারে। অতিরিক্ত টেম্পারেচারে কাজ করবেন, সবাই অবশ্যই সাথে করে 1 থেকে 1.5 লিটার পানি সাথে রাখবেন অবশ্যই, এবং সেটা যদি নরমাল স্যালাইন হয়, খাওয়ার স্যালাইন হয়, তাহলে সেটা সবচেয়ে ভালো। আমরা লোকদেরকে ঠান্ডা পানি, প্রাথমিক চিকিৎসা আমরা এগুলো দিয়ে থাকি। শ্রমিকদের বিশ্রামের ব্যবস্থা আমরা করে থাকি। ইউরোপের সর্ববৃহৎ প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2025 শেষ হয়েছে। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, 11 জুন থেকে শুরু হওয়া 4 দিন ব্যাপী সম্মেলন শেষ হয়েছে 14 জুন। এবছরের সম্মেলনের প্রতিপাদ্য ছিল বাস্তবে প্রয়োগযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্মেলনের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এছাড়া ছিলেন নিভিডিয়ার সিইও জেনসেন হোয়াং, আর্থার মশ, এলেনা পয়েন্সেট, র্যাচেল ডেলকোর সহ বিশ্ববিখ্যাত প্রযুক্তিবিদরা। এবারের ভিভাটেক সম্মেলনে ছিল বাংলাদেশের 14টি প্যাভিলিয়ন। বাংলাদেশি প্রতিনিধি দলের মতে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা উপস্থাপনের জন্য ভিভাটেক একটি ঐতিহাসিক সুযোগ।
সৌদি আরবে 2025 সালের পবিত্র হজ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর অন্যতম সেবা প্রদান করেন সৌদি হজ কোম্পানি রাওয়াফ মিনার সার্ভিস সেন্টার 3। এই কোম্পানির অধীনে 2072 জন হাজিকে সেবা প্রদানকারী বাংলাদেশি মূল 2 হজ এজেন্সি অ্যালাইড ট্রাভেলস ও বেনিস ট্রাভেলসের সাথে আরও 10টিরও অধিক মোনাজ্জেম ট্রাভেলসকে কোম্পানি কর্তৃক সম্মাননা 2025 সম্মাননা প্রদান করা হয়। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, রাওয়াফ মিনা সার্ভিস সেন্টার 3 কোম্পানির পরিচালক স্বামী সাইদ মাহবুবুর এবং সামির মাহবুর 2 ভাইয়ের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা সম্মাননা ক্রেস্ট প্রদান করে। অ্যাডভোকেট ইব্রাহিম, আমির হোসেন সহ আরও অনেকে উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। এ সময় হজ এজেন্সির মালিকগণ এবারে নিরাপদ ও চমৎকার সেবা পেয়ে খুব সন্তোষ প্রকাশ করেন। আগামীতেও আরও ভালো সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন সৌদি হজ কোম্পানি রাওয়াফ মিনা সার্ভিস 3 এর পরিচালকরা। অনেকে আলোচনা করছেন এর আগে, খুবই ভালো ছিল, খুবই সুশৃঙ্খল ছিল বিগত দিনের চাইতে। আর রাওয়াফ মিনার মাধ্যমে আমরা আমাদের সৌদি আরবের যে পার্ট সার্ভিস নিয়ে থাকি, তাদের ব্যবস্থাপনা খুব ভালো ছিল। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দরভাবে মিনাতে খাবার, থাকা, সিট, আপনার গাড়ি সবকিছুতে আমরা খুশি এবং আমরা আমাদের কোনো কষ্ট আমরা পাইনি। সুন্দরভাবে আমরা আমাদের হজ সম্পন্ন করেছি।